আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সেলিম হোসেন, আইসিটি শিক্ষক, ঢাকা উইমেন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আজ আমরা অনলাইনে দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। তো প্রথম ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ থেকে প্রোগ্রাম ডিজাইন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই অংশের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তো যদিও কলেজ ছুটির আগে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে টুকিটাকি অনেক বিষয় সম্পর্কেই তোমাদের পাঠদান করেছিলাম। তো আজকে আমরা এই বিষয়ে আরও ডিটেলস কিছু জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা জানব অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কী জিনিস। তো অ্যালগরিদম কোনো প্রবলেম স্টেপ বাই স্টেপ সমাধান করার প্রক্রিয়াই অ্যালগরিদম, অর্থাৎ কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগরিদম বলা হয়। আর অ্যালগরিদমের চিত্রায়নই হচ্ছে, অর্থাৎ অ্যালগরিদমের চিত্ররূপই হচ্ছে ফ্লোচার্ট, অর্থাৎ যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার ধারাবাহিকতা স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হয়, তাকে ফ্লোচার্ট বলা হয়। তো ফ্লোচার্ট আবার দুই ধরনের হয়ে থাকে, একটা সিস্টেম ফ্লোচার্ট আর একটা প্রোগ্রাম ফ্লোচার্ট। তো সিস্টেম ফ্লোচার্ট তো অনেকগুলো কাজ বা প্রক্রিয়ার সমন্বয় হচ্ছে সিস্টেম। আর সিস্টেম ফ্লোচার্টের মাধ্যমে সিস্টেমের ডেটার ফ্লোগুলো কোন দিকে যাচ্ছে সেগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। তো কোনো সংস্থার সম্পূর্ণ কাজ ধারাবাহিকভাবে ফ্লোচার্টের মাধ্যমে অতি সহজেই দেখানো যায়। তো আমাদের আলোচ্য বিষয় প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে। তো আমরা বোর্ডের দিকে তোমরা সবাই একটু লক্ষ্য করো। তো এখানে ফ্লোচার্টের ভিতরে বেশ কিছু প্রতীক আছে, যেগুলো কিছু উদ্দেশ্য এবং এর কিছু কাজ আছে। তো আমরা দেখব আসলে এই বোর্ডের দিকে যে প্রতীকগুলো বা সিম্বলগুলো দেখতেছি, এটা কোন সিম্বল দ্বারা কি কাজ বোঝায়। তো প্রথমে আমরা দেখব এখানে যে চিহ্নটা দেখতেছি এটা শুরু এবং শেষ বোঝায়। তো এটা দ্বারা, অর্থাৎ এই প্রতীক দ্বারা প্রোগ্রামের কাজ শুরু ও শেষ করার কাজে এই চিহ্নটা ব্যবহার করা হয়। এটা অনেকটা অর্ধবৃত্তের ন্যায়। এরপরে আমরা আরও একটা চিত্র নিচে দেখছি, এটা অনেকটা রম্বসের মতো দেখতে। এই সিম্বল দ্বারা ইনপুট এবং আউটপুট বোঝায়, অর্থাৎ কোনো প্রোগ্রামের ভিতরে যখন আমরা কোনো মান দিব তাকে ইনপুট বলে, আর যেটা কম্পিউটার আমাদের রেজাল্ট দিবে সেটাকে আউটপুট বলা হয়। তো এই সিম্বল দ্বারা ইনপুট ও আউটপুট, অর্থাৎ মান গ্রহণ ও মান প্রদানের কাজে এই সিম্বলটা ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখছি যে চিহ্নটা, এটা একটা আয়তাকার সিম্বল। তো এটা দ্বারা প্রসেসিং বোঝায়। তো অর্থাৎ প্রোগ্রামের ভিতরে কোনো কাজ করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, অর্থাৎ প্রোগ্রামের ভিতরে মূল যে সূত্র প্রয়োগ করতে হবে, যে সূত্র ব্যবহার করে আসলে মূল কাজটা করতে হবে, তো সেটা প্রকাশের জন্য এই আয়তাকার এই চিহ্নটা ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখছি এটা অনেকটা ডায়মন্ডের মতো দেখতে। তো এই চিহ্নটা ডিসিশন বোঝায়, অর্থাৎ প্রোগ্রামের ভিতরে যদি কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, অর্থাৎ যদি কোনো প্রশ্ন করতে হয়, যেমন এ এবং বি দুটো সংখ্যার মধ্যে কোনটি বড়, এ বড় নাকি বি বড়, তো এগুলো প্রশ্ন করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। সেখানে ইয়েস হলে প্রোগ্রামের ফ্লোটা একদিকে যাবে, আর নো হলে ফ্লোটা অন্যদিকে যাবে। এরপরে আমরা একটা বৃত্তাকার সিম্বল দেখছি। তো এই সিম্বল বা প্রতীক দ্বারা কোনো এটা দ্বারা কানেক্টর বোঝায়, অর্থাৎ প্রোগ্রামের এক অংশ থেকে ফ্লোটা এসে যদি কোনো অন্য অংশের সাথে সংযোগ প্রদান করতে হয়, সেক্ষেত্রে আমরা এই কানেক্টর সিম্বলটা ব্যবহার করব। এরপরে আমরা দেখছি কয়েকটি অ্যারো, আপ অ্যারো কি, লেফট ডাউন অ্যারো কি, লেফট অ্যারো কি এবং রাইট অ্যারো কি, চারটা কি আছে। এই অ্যারো কি দ্বারা আসলে প্রোগ্রামের ফ্লোটা কোন দিকে যাচ্ছে সেটা প্রকাশের ক্ষেত্রে এই সিম্বলগুলো ব্যবহার করা হয়। এরপরে নিচে আমরা আরও একটা সিম্বল দেখছি। এই সিম্বল দ্বারা আসলে ডেসক্রিপশন, বর্ণনা বা টিকা প্রদান করার ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করা হয়। অর্থাৎ প্রোগ্রাম সম্পর্কে যদি আমি কোনো টিকা লিখতে চাই অথবা কোনো বর্ণনা লিখতে চাই, সেক্ষেত্রে এই সিম্বলটা ব্যবহার করতে হবে। এরপরে আমরা
নিচে আরো একটা সিম্বল দেখছি, এটা দ্বারা লুপ বোঝায়। লুপ অর্থ হলো চক্র, অর্থাৎ বিভিন্ন ধরনের চক্র দেখানোর কাজে এই সিম্বলটা ব্যবহার করা হয়। তো এইবার আমরা এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে কিছু সমস্যার সমাধান করা দেখব। এখন আমরা যে সমস্যার সমাধান করব অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে, আমরা অতি সহজে একটা বিষয় প্রথমে দেখাবো, সেটা হলো দুটো সংখ্যা যোগ করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো আমি যে কাজই করবো আসলে সেটার সূত্র আমাকে প্রথমে প্রয়োগ করতে হবে। তো দুটো সংখ্যা যদি আমি যোগ করি, যোগ করার জন্য কিভাবে করব সেগুলো ধারাবাহিকভাবে, অর্থাৎ এর স্টেপগুলো বর্ণনা করা, যেটা সেটাই হলো অ্যালগরিদম। তো আমরা কি করবো, এখন দুটি সংখ্যা যোগফল নির্ণয়। তো দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য প্রথমে আমরা অ্যালগরিদম লিখব। প্রথমে আমরা ধাপ 1 লিখলাম। ধাপ 1-এ কাজ শুরু বোঝায়। ধাপ 2 সংখ্যা দুইটি যথাক্রমে এ ও বি এর মান গ্রহণ। এরপরে ধাপ 3-এ আমরা মান গ্রহণের পরে আমরা যে সমস্যার সমাধান করতে যাচ্ছি তার মূল সূত্রটা লিখতে হবে। তো ধাপ 3-এ আমরা যোগফল নির্ণয়। যোগফল এস এর মান নির্ণয়, অর্থাৎ আমরা যোগফলকে এস দ্বারা প্রকাশ করলাম, এস দ্বারা এখানে সাম বোঝানো হয়। তো যোগফল এস এর মান নির্ণয়। ধাপ 4-এ তো যখন আমরা যোগফলটা নির্ণয় করব, এর পরের ধাপে হচ্ছে আমাদের রেজাল্ট প্রদর্শন করা, যেটাকে আমরা একটু আগে আউটপুট বলেছি, বা মান প্রদান, ইনপুট এবং আউটপুট। তো এরপরে যোগফলের মান ছাপানো বা প্রদর্শন। সবশেষ ধাপ 5। ধাপ 5-এ কাজ শেষ। তো তোমরা দেখো, প্রথমে আমরা কি লিখলাম, কাজ শুরু, তারপরে সবশেষে কাজ শেষ। তো প্রত্যেকটা অ্যালগরিদমের ভিতরে এই কাজ শুরু এবং শেষ এটা থাকবে। এরপরে মান প্রদান করতে হবে এবং এখানে আউটপুট প্রদান করতে হবে। কয়েকটা বিষয় কমন, এরপরে মূল সূত্রের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তন হবে। তো আমরা প্রথমে কাজ শুরু করেছি, এরপরে সংখ্যা দুটিকে আমরা এ ও বি দ্বারা প্রকাশ করেছি, এ ও বি এর মান গ্রহণ করতে হবে। এরপরে যোগফল এস এর মান নির্ণয় করতে হবে, তার মানে যোগফল এস এর মান আমরা নির্ণয় করব। এরপরে যোগফল এর মান ছাপানো বা প্রদর্শন করা। যোগফলের মান আমরা আগে এস দ্বারা প্রকাশ করেছি। এরপরে কাজ শেষ করব। তো এইবার আমরা অ্যালগরিদম করলাম, এই অ্যালগরিদমের ফ্লোচার্টটা কেমন হবে এবার আমরা লক্ষ্য করব।
আমরা আগেই জেনেছি শুরু করার জন্য কি চিহ্ন দিতে হয়। শুরু এবং শেষের জন্য আমরা এই সিম্বল ব্যবহার করব। এরপরে আমরা মান দিব এ এবং বি এর। মান গ্রহণের জন্য এই চিহ্ন। এরপরে আমরা যোগফল নির্ণয় করব। তৃতীয় আমাদের যে ধাপ ছিল সেটা হলো যোগফল এস এর মান নির্ণয়। তো এস এর মান এস দ্বারা আমরা ছাম বা যোগফল বুঝাবো। তাহলে আমরা সংখ্যা দুটি যথাক্রমে এ ও বি নিয়েছি। তো যোগ করলে এ প্লাস বি হবে, এটার চিহ্ন এরকম দিব। তো যোগফল নির্ণয়ের পর আমরা মানটা প্রদান করব বা প্রদর্শন করব। সব শেষে আমরা কাজ শেষ করব। তো লক্ষ্য করো, তাহলে আমরা প্রথমে কি করলাম, কাজ শুরু করার জন্য এই চিহ্ন দিয়েছি। মান গ্রহণের জন্য আমরা এই চিহ্ন দিয়েছি। যোগফল নির্ণয়ের জন্য চতুর্ভুজ আকারের এই চিহ্ন, এবং মান প্রদান বা প্রদর্শন অথবা প্রিন্ট করার জন্য এই চিহ্ন। অর্থাৎ ইনপুট এবং আউটপুট আসলে একই জাতীয় চিহ্ন, এবং সব শেষে আমরা কাজ শেষ করেছি। তো কাজ শেষ করার জন্য শুরু এবং শেষের জন্য একই ধরনের সিম্বল ব্যবহার করব। তো এখন যে কোনো ধরনের সংখ্যার যোগফল যদি 4টা চাওয়া হয় অথবা 5টা চাওয়া হয়, 5টি সংখ্যার যোগফল, তো যে কোনো ধরনের সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিশ্চয়ই তোমরা করে দেখাতে পারবা। তো এইবার আমরা 3টি সংখ্যার গড় নির্ণয় দেখব। তিনটি সংখ্যার গড় নির্ণয়। তো গড় নির্ণয়ের সূত্র নিশ্চয়ই আমরা জানি, যে কয়েকটি সংখ্যা গড় করব আসলে সেই কয়েকটা সংখ্যা আমাদের নিতে হবে। 3টা যেহেতু আমরা এবিসি নিতে পারি, এরপরে আমরা এ বি এবং সি কে যোগ করে যে কয়েকটি সংখ্যা সেটা দ্বারা ভাগ করতে হবে। প্রথমে আমরা অ্যালগরিদম লিখব। ভাবে এবার আমরা 3টি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম এবং প্রচার। তো অ্যালগরিদমের ভিতরে তাহলে প্রথমে আমাদের ধাপ 1 কাজ শুরু, ধাপ 2 সংখ্যা 3টি যথাক্রমে এ বি ও সি এর
মান গ্রহণ। ধাপ 3 যোগফল এস এর মান নির্ণয়। ধাপ 7 ফলাফল অথবা যোগফল এস এর মান নির্ণয়। কিন্তু যেহেতু আমরা দুটি সংখ্যা গড় করব, এজন্য যোগফলকে আমাদেরকে গড় করতে চাইলে যে কয়েকটি সংখ্যা যোগ করেছি তত দ্বারা ভাগ করতে হবে। এই কারণে যোগফলের মান নির্ণয় করার পর গড় মান এবিজি এর মান নির্ণয়। ধাপ 5 ফলাফল প্রদর্শন এবং সবশেষে ধাপ 6 কাজ শেষ। তো দেখো, এর আগে আমরা যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করলাম দুটি সংখ্যার যোগফল নির্ণয়, এর সাথে এখানে আরেকটা নতুন ধাপ যোগ হয়েছে। তো সেটা হলো গড় মান। গড় মানকে আমরা এবিজি দ্বারা অর্থাৎ এভারেজকে এবিজি দ্বারা প্রকাশ করেছি, এটার মান নির্ণয়। তো এভারেজ যেহেতু সরাসরি নির্ণয় করা যাবে না, এই জন্য যে কয়েকটি সংখ্যাকে আমরা যোগ করব, তো সেই যোগফলকে আগে নির্ণয় করার পর সেটাকে যতগুলো সংখ্যা তত দ্বারা ভাগ করতে হবে এবং সব শেষে আমরা ফলাফল প্রদর্শন বা এখানে মুদ্রণ বলা যেতে পারে, এরপরে আমরা কাজ শেষ করব। তো এবার আমরা যে অ্যালগরিদম করলাম এটা ফ্লোচার্টটা একটু দেখব। ফ্লোচার্ট, তাহলে প্রথমেই আমরা কাজ শুরু করব। শুরু ইনপুট হিসেবে আমরা এটি সি এর মান নিব, মান গ্রহণ। এরপরে যোগফল এস সমান এ প্লাস বি প্লাস সি নির্ণয় করব। তারপর এবিজি সমান এস ডিভাইডেড 3। তার মানে আমরা যোগফলকে 3 দ্বারা ভাগ করলে গড় মান নির্ণয় হবে, এভারেজের মান। প্রিন্ট এবিজি সবশেষে এন্ড। এবার আমরা এই ফ্লোচার্টের ভিতরে ফ্লো দিয়ে নির্দেশ করব যে প্রবাহ কোন দিকে যাচ্ছে। আমরা প্রথমে প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত যে সিম্বলগুলো দেখেছি, তো একটা বিষয় লক্ষণীয় যে সবগুলো সিম্বল বা প্রতীক সব প্রোগ্রামে ব্যবহার হবে না। তো আমরা যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করছি এগুলো অত্যন্ত সাধারণ। তো এগুলো করতে আসলে ডিসিশনমূলক অথবা টিকামূলক যে সিম্বল সেগুলো কিন্তু ব্যবহার হচ্ছে না। তো যাই হোক, আমরা কাজ শুরু করার জন্য এই সিম্বল দিয়েছি। ইনপুট অর্থাৎ সংখ্যা তিনটি মান গ্রহণের জন্য এবিসি দিয়েছি। এরপরে যোগফলের জন্য যে সিম্বলটা দিলাম একই সিম্বল আমরা এখানে এভারেজ বা গড় নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করেছি। এই জন্য এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র। আমাদের মূল কাজ গড় নির্ণয় করা। তো
গড় নির্ণয় করতে চাইলে যেহেতু আমাদের যোগফলটাকে আগে বের করতে হবে, এই জন্য যোগফল নির্ণয় করে যোগফলকে আমরা এস দ্বারা প্রকাশ করেছি সাম। তো এই সাম বা এস কে আমরা 3 দ্বারা ভাগ করে গড় মান পেয়েছি, এবং এরপর আমরা ফলাফলটাকে মুদ্রণ বা প্রিন্ট বা প্রদর্শন করার জন্য এই সিম্বল দিয়েছি, অর্থাৎ এটা ইনপুট আর এটা আউটপুট, এবং সবশেষে আমরা প্রোগ্রামটাকে শেষ করেছি, ক্লোজ করেছি। তো আজকে আমাদের এ পর্যন্তই আলোচনার বিষয়। তো তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হলো এখানে প্রথমে 2টি সংখ্যার যোগফল নির্ণয় করেছি, এরপরে 3টি সংখ্যার গড় নির্ণয় করেছি। তো যোগফল এবং গড় যেহেতু নির্ণয় করেছি, তো তোমাদের হোমওয়ার্ক থাকবে 5টি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের প্রোগ্রাম। 5টি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়, এটা তোমাদের এইচডব্লিউ হোমওয়ার্ক থাকবে। কলেজ খোলার পর আমি এগুলো অবশ্যই দেখবো ইনশাআল্লাহ। তো তোমরা এই 5টি সংখ্যার যোগফল আর গড় করে রাখবা। যোগফল দেখলা, গড় দেখলা আলাদাভাবে, দুটো করার জন্য শুধুমাত্র 2টা ধাপ বাড়বে, আর বাকিগুলো একই রকম থাকবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।